কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না, কোনো ইন্টারভিউ নিচ্ছে না। এলকে আদবানিকে দেখাতে পারবেন না? আওয়াজ তো উনি তুলেছিলেন, কেউ তো তুলছেন না। সব মোদিময় করলে হয়? রামময় মেনে নেওয়া যায়, মোদিময় মেনে নেওয়া যায় না। না, এটা তো মোদি কা গ্যারান্টি, সব মোদি কা গ্যারান্টি বলাই হচ্ছে তো। দাদা গ্যারান্টি তো 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা। আমি তো একটা ফ্ল্যাটে অ্যাডভান্স করেছিলাম, ফ্ল্যাট বুক করেছিলাম, যেটা সস্তায় ফ্ল্যাট পাবো, পেলাম না তো। বেশ, অশোকদা, আপনি যে 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 টেন্টের কথা বলা হচ্ছে, যে অস্থায়ী মন্দিরের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা সেই মন্দিরও ঘুরে এসেছি, সেটাও মন্দিরই বলবো, কারণ রাম আছেন সেখানে, রামলালা। আজকে নতুন করে মোদি বলেছেন তিনি রামকে আশ্রয় দিচ্ছেন, রামকে এবার ঘর দিচ্ছেন। আগে কি ছিল সেই জায়গায় আমরা ঘুরে এসেছি, একটু সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদন দেখাবো। हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। হনুমানগড়ি থেকে যারা রাম মন্দিরে আসতেন তাদের জন্য একটা সময় ছিল সরু রাস্তা, যে রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন অযোধ্যা রাম মন্দির লেখা। এই যে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার জন্য একটা সময় এই রাস্তা দিয়েই যেতে হতো আপনাদের। এই রাস্তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক কাহিনীও জড়িয়ে রয়েছে। কিন্তু সেই রাস্তা, সেই ইতিহাস আজ কোথায় গেল? কারণ এই রাস্তা এখন কারোর কাছে ব্যবহারযোগ্য নয়। রাম মন্দির যাওয়ার জন্য এখন নতুন রাস্তা, চওড়া রাস্তা তৈরি হয়েছে। আর ইতিহাসের সঙ্গে সঙ্গে এই রাস্তার ঐতিহ্যও কি তাহলে হারিয়ে যাচ্ছে? मेन पहले 1992 से यही रास्ता ही मेन राम मंदिर का, अभी से बंद कर दिया गया है। अब वो रास्ता चालू हो गया तो वो भी बढ़िया है। अब इधर से वापसी करेंगे, जनवरी बाद वापसी करेंगे। हाँ, ये रास्ते के साथ तो सारे कार से इधर से ही गए थे। पहले चलती रही, सावन मेला से बंद भई है और रात बहुत भीड़ होती रही है। यहाँ पर बल्ली वल्ली लाग जाती रही, सब लोग बड़ा जम के भीड़ होती रही है। अभी तो 2 महीने के लिए ब्लॉक किए हैं, ज़्यादा चौड़ा है, ज़्यादा बेटर है। इधर में भी भीड़ हो जाएगी तो दशरथ महल तक लाइन जाएगा, उधर में तो सीधा 4-4 लाइन लगा दे, 5-5 लाइन लगा दे, कोई दिक्कत नहीं है। पल पल में, युग युग में, हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में, युग युग में। কথিত আছে ইতিহাস ও পুরাণ এই দুইয়ের একত্রিত রূপ হলো অযোধ্যা। একটা সময় এই রাস্তা দিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা রাম মন্দিরে চলে যেতেন। দেখতে পাচ্ছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা, যে রাস্তাটাই এখন ব্যবহার করা হয় না রাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই রাস্তাকে কেন্দ্র করে একাধিক ইতিহাস, একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই বলেন এই রাস্তা ঘিরেই অনেক রয়েছে বিতর্ক। সেই বিতর্কের অধ্যায় শেষ করলাম এখানে। তবে আধুনিক অযোধ্যাও রয়েছে অন্য প্রান্তে, সেই আধুনিক অযোধ্যাও আপনাদের অবশ্যই দেখাবো। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। আমি একটু এই রাজ্যে ফিরে আসি। এই রাজ্যের মানুষকেও তো এই রাম নিয়েই তোমরা আমন্ত্রণ জানাতে যাচ্ছ শতরূপা, তোমরা বিভিন্ন জায়গায় আহ্বান জানাচ্ছ অযোধ্যায় আসার জন্য। কিন্তু এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কিছু কি যায় আসে যে রাম মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত থাকলো না থাকলো? আর বিজেপির বড় যায় আসে রাম মন্দির শুধু দেখিয়ে হবে নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতি, শাহজাহান কোথায়, পুর নিয়োগ দুর্নীতি, এগুলো নিয়ে বেশি লড়াই করতে হবে রাম মন্দির ছাড়া? অয়ন, ছোটবেলা থেকে একটা ছড়া বলতাম আমরা, অন্ধকার, তখন তো ভীষণ লোডশেডিং হতো, তখন আমরা একটা ছড়া বলতাম যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, ভয় আমার কি। তো এবার রাম লক্ষণের নামে যারা ভয় পায় বা যারা মুখ ঘুরিয়ে নেয় বা যারা কুকথা বলে কুণাল ঘোষের মতন, তাদের নিয়ে আমার সত্যি বিশেষ কিছু বলবার নেই। কিন্তু তুমি ইউ ভেরি রাইট, অন্য যে বাকি যে প্রবলেম কেন, মানে যে রোগগুলো পশ্চিমবঙ্গে আক্রান্ত, শাহজাহান বলো, মানে শাহজাহান এখন আলটিমেট রোগ আর কি, এপিডেমিক হয়ে যাচ্ছে, নিয়োগ দুর্নীতি, তুমি যে কটা কথা বললে সেগুলো নিয়েও যেরকম আমরা কন্টিনিউয়াস অ্যাটাকে আছি, সব সময় আমরা সেই নিয়ে কথা বলছি প্র্যাকটিক্যালি। রোজ 2-3 দিন অন্তর অন্তর তোমার সাথে অন্যান্য চ্যানেলে আমরা একই কথা বলি, কৃষাণু আমি প্র্যাকটিক্যালি রোজ কোথাও না কোথাও গিয়ে এটা নিয়ে কথা হচ্ছে, রাস্তায় আমাদের এটা নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। শুভেন্দুদা নিজে এই নিয়ে করছে, সুকান্তদা করছে, আমাদের এই আন্দোলন চলছে। কিন্তু রাম মন্দিরের সঙ্গে কোনো জিনিস তুলনা করলে চলবে না।
থ্যাঙ্কফুলি আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে এবং তোমার চ্যানেলকে, সোমরাজের এই সুন্দর প্রতিবেদনকে, যে এই যে অযোধ্যা শুধু যে একটা মন্দির তৈরি হচ্ছে তা নয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখো, আর শুধু অযোধ্যায় না, সারা ভারতবর্ষে এই জিনিস হয়েছে। নতুন রাস্তা, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, হোটেলগুলো দেখো, দিস ইজ অলমোস্ট বিকামিং আ পিলগ্রিম ট্যুরিজম। এটা যে শুধু একটা রাম মন্দির নিয়ে হচ্ছে তা না, ডেফিনেটলি রাম মন্দির আমাদের কাছে একটা আবেগ, এটা নিয়ে কোথাও আমি অস্বীকার করতে পারছি না। কিন্তু আবারও আমি বলবো, কংগ্রেস এবং তৃণমূলে, স্পেশালি কংগ্রেসের বোধহয় এটা আঙুর ফল টক গোছের ব্যাপার হয়ে গেছে, যে ন্যাশনাল লেভেলে ওরা অন্য কোনো কমিটমেন্ট রাখতে পারলো না, সেই জন্য যেখানে আমরা কমিটমেন্ট রেখেছি ওরা নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছে। নরেন্দ্র মোদী কোথাও কোনোদিন এক মুহূর্তের জন্য ঔদ্ধত্য দেখিয়ে বলেনি যে তিনি রামলাল্লাকে ঘরে তুলছেন। উনি সমস্ত সময় উনি বলেছেন, আমি যে শেষ করে নিই, উনি সমস্ত সময় বলেছেন রাম, শ্রীরাম, সিয়াপতি রাম পধারেঙ্গে। উনি ইচ্ছে প্রকাশ করেছেন উনি আসবেন, সেই জন্য আমরা নিয়ে আসতে পেরেছি। এত বছর তো হয়নি, এখন হচ্ছে, কারণ আমরা সেটা মানে কংগ্রেসের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিচ্ছেন মোদী নিজেই, আর জোট ফোট কিছু না, কংগ্রেসও কিছু না, উনি পুঁতছেন, আমরা সেই নিয়ে চেঁচাচ্ছি। দেখুন, এগুলো তো আলোচনা হচ্ছে, শুনছি, টিভিতেও দেখাচ্ছে, সবাই রাম রাম করছে। এত রাম ভক্ত যদি থাকতো তাহলে ওখানে বাবরি ধাঁচা বা মসজিদটা কি করেছিল? এটা কোর্টের রায় হয়েছে, তারপরে তখন তো আপনিও গেছিলেন অশোকদা, অশোকদা কোর্টের রায় শুধু হয়নি, আমি এখানে বলি যে বিচারপতিরা এই রায় দিয়েছেন তাদেরকে স্টেট গেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরপ্রদেশে। 22শে জানুয়ারি ওই দিন উত্তরপ্রদেশে রাজ্যের অতিথি করে নিয়ে যাওয়া হচ্ছে। অশোকদা বলুন। শুধু তাই নয়, আরো অনেক কিছু করা হয়েছে। যে রায়গুলো মানে এনআরসির পক্ষে যে রায় গেছে তাকে রাজ্যসভার মেম্বার করা হয়েছে 3 মাসের মধ্যে রিটায়ার করার পর। এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো গিয়ে কোর্ট যখন চলছিল স্বাভাবিক নিয়মে কোর্টের রায় যেটা হয়েছে তারপর দুটো জায়গায় দুটো ভাগ করে দিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে। দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে ওই সময় নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, মুখ্য প্রধানমন্ত্রী হয়েছে, সেই প্রধানমন্ত্রী হওয়ার ফলটা উনি ভোগ করছেন। এবং উনি জানেন কি করে দুধকে মেরে 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 ক্ষীর করে তবে আমি ক্ষীরটা খাবো, 4 চামচ ক্ষীর খাবো, সেটা 1 লিটার দুধের সমান। সেই হিসেবে উনি ক্ষীরটা খাবার চেষ্টা করছেন, এর বাইরে কিচ্ছু নয়। এত বিজ্ঞাপন, এত চমকবাজি। রাম খুব সাধারণ মানুষ, রাম সাধারণের হৃদয়ে আছে। এই জিনিসটা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু আপনারা জেলাস, কোলাপ করবে। আমি বলছি কোলাপ করবে। রাম যদি রাজীব গান্ধীও তো আসলে এটা রাজীব গান্ধীর জন্য, এটা করতে পেরেছে নরসিংহ রায়ের জন্য। রাম মন্দির হচ্ছে এই দুজনের জন্য। এই যে করতে পেরেছে তার নেপথ্যটা তো অনেক না। আসবো কৃষাণুর কাছে যাবো। কৃষাণু, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি? রাজ্য বিজেপির কোনো ভয় নেই, রাম লক্ষণ সাথে আছে। সুতরাং রাম মন্দির শুধু নয়, ওই রাম মন্দির দিয়েই রাজ্য বিজেপি অনেকটা এগোবে। লোকসভা নির্বাচনে তোমাদেরকে অনেকটা বলা যায় আঘাত করবে, ব্যাঘাত দেবে। কৃষাণু 1 সেকেন্ড নিয়ে আমি একটু কৃষাণু 1 সেকেন্ড নিয়ে কৃষাণু, অশোকদা খুব সুন্দর বললেন। ডেফিনেটলি রাজীব গান্ধী ওখানকার লক খুলেছিলেন, নরসিংহ রাও ছিলেন রায়ের সময়, কেউ অস্বীকার করছে না। কিন্তু বেচারা শ্রীরামের কি অবস্থা হলো, ওখান থেকে বেরিয়ে টেন্টে দাঁড়ালেন। তো সেই তো নরেন্দ্র মোদীকে ব্যবস্থা করতে হলো না। এটা তো বাংলার ক্ষেত্রে আমি আবার এই রাজ্যে ফিরে আসছি কৃষাণুর ক্ষেত্রে। এইটাই বলে ঔদ্ধত্য, শঙ্করাচার্যদের অপমান করা। মোদী নাকি রামকে ছাদ দিয়েছে, মানে অস্পর্ধার কোথায় পৌঁছেছে ভাবু। মানে ভগবান শ্রী রামচন্দ্র, যার অঙ্গুলি হেলনে সারা সৃষ্টি চলছে, সারা ব্রহ্মাণ্ড চলছে, তাকে নাকি ছাদ দিয়েছে মোদী। এই আস্পর্ধার জবাবটাই 24-এ পাবে। এবং এটাই বর্তমান বিজেপির যে ক্রূর রূপ, যে রামকেও ছাপিয়ে গেছে, তার জন্য মোদীর ছবি বড় হয়, রামকে ছোট করা হয়। এবং শুধু একটি উদাহরণ তো নয়, আজকে যে ছাদ দিয়েছে আমরা জানি যে অশোক সিংহলের নেতৃত্বে সেই দিন রামলালার যে মন্দিরের যে ভিত্তিপ্রস্তর, যে শিলা পূজন, সেটা হয়েছিল। এবং কার হাত দিয়ে হয়েছিল? 1989 সালে একটি প্রান্তিক সমাজ, একটি তপশিলি সমাজের ছেলে কমলেশ চৌপাল, তার হাত ধরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।
মোদীকে 2022 সালে আবার কেন সেই ভিত্তি প্রস্তাব স্থাপন করতে হলো? কোন মন্দিরে কোন হিন্দু রীতি নীতি মেনে একটা মন্দিরে দুবার শিলা পূজন হয়, দুবার তার ভূমি পূজন হয়? কখনো হয় না। মোদীকে বড় দেখাতে হবে, ওই জন্য বললো না মোদী নাকি রামকে ছাদ দিয়েছে। এবং শঙ্করাচার্য থেকে শুরু করে আজকে অরিজিনাল যারা মন্দিরের পক্ষে দাবি জানিয়েছিলেন, তাদের যে সংগঠনের নাম ছিল রাম জন্মভূমি ন্যাস, এই রাম জন্মভূমি ন্যাসটাকে সম্পূর্ণ ব্রাত্য করে নতুন এই ট্রাস্ট করেছে, যার জেনারেল সেক্রেটারি চম্পত রায় বলছে যে এই মন্দিরের উপর বৈষ্ণবদের অধিকার নেই, এই মন্দিরের উপর শাক্তদের অধিকার নেই, এই মন্দিরের উপর শৈবদের অধিকার নেই, শুধুমাত্র রামানন্দ সমাজ এবং মোদির আছে। এবং তাও যে আমরা জানি হিন্দু মন্দিরের বিগ্রহ স্পর্শ করার অধিকার শুধুমাত্র সেই মন্দিরের সেবায়িতদের থাকে। সেবায়িত এবং শঙ্করাচার্যের ধর্মযাজক তারা করতে পারে। মোদী কোথাকার কে হরিদাস পাল যে মোদী ছাদ দেবে, মোদী তার পূজন করবে? ওকে ওকে, শতরূপাকে তো জবাব দিতেই হবে, কারণ মোদী কোথাকার কে হরিদাস পাল? সেই মন্দিরের সেবা প্রধানমন্ত্রীকেই কেন করতে হচ্ছে? প্রধানমন্ত্রীকেই কোলে করে কেন রামকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে হবে? আজকে তোমার যদি অন্য কোনো প্যানেলিস্ট হতো, আমি আজকে এই কথাটা তুলতাম না, কিন্তু আমি জানি যে আমি যে কথাটা বলবো এই দুজনেরই, তোমার তো আছেই, এই দুজনেরই শিক্ষাগত যোগ্যতা আছে আমি যে কথাটা বলবো সেটা বুঝবার জন্য। দুজনেই নিশ্চয়ই জয়দেব চরিত পড়েছেন, দুজনেই জানেন জয়দেবের লেখা যে রামায়ণ এবং ওই সময়কার যে রাজা সে একটা রামায়ণ লিখেছিলেন, দুজনে মিলে শ্রীরামের সামনে, রামের মূর্তির সামনে রামায়ণটা রেখেছিলেন। পরের দিন সকালবেলা কিন্তু জয়দেবের লেখা রামায়ণটাই সামনে ছিল, উঁচুতে ছিল। তো সেজন্য এটা আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে একেবারেই এটা বিচার করার জায়গাই নেই যে শ্রীরাম কাকে বেছে নেবেন, যে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠান করবে সে অয়ন হবে না শতরূপা হবে না নরেন্দ্র কৃষাণু হবে? আচ্ছা, নরেন্দ্র মোদী হলেন, রাম নরেন্দ্র মোদীকেই বেছে নিয়েছেন, বিরাট ব্যাপার। নরেন্দ্র মোদী আজকে 9 দিন ধরে যেভাবে বিজেপির রাম নয়, শ্রীরাম অযোধ্যার রাম। ওকে ওকে, কৃষাণু কি বলছে শুনি। এই যে বিজেপির রাম কেন বলছি, তার কারণ হচ্ছে হিন্দু সমাজের বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন রীতি নীতি মানা, বিভিন্ন বেশভূষা, বিভিন্ন খাদ্যাভ্যাসের লোক আছে। আমি একজন হিন্দু, আমি ধর্মপ্রাণ হিন্দু, আমি রামভক্ত হিন্দু, আমি আমিষ খাই, আমি মাংস খাই, মাছ খাই, ডিম খাই। তাহলে অযোধ্যাতে আমার প্রতিনিধি গেলে সেখানে সেটা শুধুমাত্র নিরামিষ কেন, আমিষের দোকানগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এটা তো আমি প্রশ্ন করব। এটা কোন হিন্দু? এটা বিজেপি। এটা বিজেপি আমাদের উপর চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়া ব্যাপারটার বিরোধিতা আমাদের করতে হবে। আমি বলছি কৃষাণু, আমি বলছি তোমরা দুজনেই, আমি জাস্ট উত্তর দিয়ে দিই এটা। তোমরা দুজনেই জানো অয়নকে আমি আগের বছর নেমন্তন্ন করেছিলাম, আমার বাড়িতে 200 বছরের পুরনো দুর্গাপুজো, কিন্তু আমি তো খাই, আমাদের বাড়ির সবাই আমিষ খায়, কিন্তু ওই 10 দিন যখন মা দুর্গা আসেন বাড়িতে, সংকল্পর ওই 10 দিন আমিষ ঢোকে না। তাহলে কি তুমি বলবে আমরা কম হিন্দু বেশি? সেটা তো নিয়ম, এক একটা পরিবারের এক একটা নিয়ম, এক একটা গোত্রের এক একটা নিয়ম। পরিবারে বলে নয়, পুজোর সময় ওই 10টা দিন এটা তো প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আমার বাবা সংকল্প করার সময় না, আমাদের এখানে অনেক রকমের আছে। দুর্গাপুজোর সময় ইলিশ মাছ খাওয়া হয়, কোনোদিন প্রথা রয়েছে। যে করে সে খায় না। আপনি শুনে নাও, তোমারটা শুনে। ওকে ওকে, আমাদের এখানে আমাদের ওপার বাংলাতে যারা আছে, ওপার বাংলার পূর্ববঙ্গীয় হিন্দু, তারা অষ্টমীর দিন আমিষ খায়। আমরা যারা এপার বাংলার হিন্দু, এটা নিয়ে পরে আবার আলোচনা করা যাবে, ঠিক আছে? কেউ কাউকে ছোট হিন্দু বড় হিন্দু বলি না, কিন্তু এই যে উত্তরপ্রদেশের হিন্দুরা নিজেদেরকে যেটা কৃষাণু তুলে দিল সেটা হচ্ছে বিজেপির হিন্দু না আলটিমেটলি অন্য হিন্দু, এইটা নিয়ে এখন লড়াই। বিজেপির রাম নাকি সকলের রাম? অশোকদা, আলটিমেটলি প্রশ্ন হচ্ছে এই রাম মন্দিরকে যদি আপনারা না স্বীকৃতি দেন, যদি আপনারা না পছন্দ করেন, তাহলে এই যে এখন হনুমানগাড়িতে লক্ষ লক্ষ লাড্ডু তৈরি হচ্ছে, সেই লাড্ডু আপনারা পাবেন কিনা? সেই লাড্ডু আপনারা পাবেন কিনা? অশোকদা, সম্মান জানাচ্ছি, আমরা রামের ওকে অভিবাদন করছি, রাম মন্দিরে স্বাগত জানাচ্ছি।
যাচ্ছি। ও তুমি হ্যাঁ। করছো, তোমার পিসি করছে না। ওকে, অশোকদা, অশোকদা। আমি একটু বলতে পারবো? প্লিজ কৃষাণু, প্লিজ, আমাকে শেষও করতে হবে। অশোকদা, আমি একটু বলতে পারবো? অবশ্যই অবশ্যই। দেখুন, মোদি কিন্তু এই পুজোয় প্রধান হতে পারবেন না সম্ভবত। এই আমার যেটুকু আমার খবরের কাগজে পড়া বা মিডিয়ায় দেখা আর কি, উত্তরপ্রদেশের যিনি বিশ্ব হিন্দু পরিষদ এর প্রধান তিনি এবং তার স্ত্রী, কারণ ওকে, কে হলো না হলো আমি জানি না, 2024 লোকসভা নির্বাচনের আগে আপনাদের কাছে বড় ধাক্কা মানুষ ঠিক কিনা? করবে। আমাদের কাছে তো আমি বললাম না আপনাকে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনি চিন্তা করবেন না। আপনার চ্যানেল তখন এইসব রাম কিন্তু বিজেপির, দেখাবে। রাম কিন্তু মোদির পক্ষে। না না, বলতে দিন আমাকে একটু বলতে দিন। এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সাংবাদিকদের থেকে পালিয়ে বেড়াবেন না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবে, সাংবাদিক সম্মেলন করবে, সাংবাদিক তির্যক প্রশ্ন করলেও তার উত্তর দেবে। এইটা হলো গিয়ে কংগ্রেসের। আর মানে যারা সামান্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় না, তিনি আবার কি করে রাম ভক্ত হবেন? তিনি রাম ভক্ত নয়। আর তিনি আরেকটা ছোট্ট কথা, এত লাফালাফি হচ্ছে রাম আদর্শ, রাম আমার ভালোবাসি, আমি রামকে, আমাদের বাড়িতেও পুজো হতো, শালগ্রাম শিরা, নারায়ণ, রাধাকৃষ্ণ, যাই বলুন, সবই তো বৈষ্ণব সম্প্রদায়। কৃষকরা খুব ভালো পয়েন্ট তুলেছে, বৈষ্ণবদের মধ্যেও ভাগ আছে, রামানুজ সম্প্রদায় এবং চৈতন্য সম্প্রদায়। চৈতন্যদেবের যে সম্প্রদায়, সেই তারা কিন্তু দুজনের মধ্যে একদম আদায় কাজ করার সম্পর্ক, এটা জানতে হবে। আরেকটা জিনিস যেটা এই রামকে নিয়ে যেটা করছে, রামের সাথে যেটা হচ্ছে, এটা কিন্তু রামকে অপমান করা হচ্ছে। রাম মন্দির রাম মনে করছেন না সেটা, হ্যাঁ রাম মনে করছেন না সেটা, রামকে নিয়ে ছেলে খেলা করার জিনিস নয়। আমি আবারও বলছি, জয়দেব চরিত বললাম, এবার আমি এটা কি উৎসবের মতো দেখছেন না অশোকদা? জয়দেব বললেন, এটা কি উৎসবের মতো দেখছেন না? আবার আমি বলি, গীতার কথা বলছি, গীতা খুব পরিষ্কার ভাবে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে কোনো বিধিনিধি নেই, যে যেরাম ভাবে মনে করবে, সে যদি ভক্তি ভরে করে, ভক্তি ভরে পুজোটা ঠিক কথা। আবার রামকে এতটা শুনুন, রামকে এতটা মহাপুরুষ বানাবেন না যে রাম তার গর্ভবতী স্ত্রীকে জঙ্গলে ছেড়ে আসে, সে কিন্তু মহাপুরুষ পারে না। হ্যাঁ, 23 তারিখে দেখা হবে, কারণ আজকে শেষ জনতার দরবার এই সপ্তাহের শুক্রবার, সোমবার দিন 22শে জানুয়ারি, সোমবার দিন তো এলাহি আয়োজন আমরা দেখব, সকাল থেকে দেখতে শুরু করব। এবং ভক্তি ভরে না ভোট ভরে, যেটা কৃষাণু বলছে, সেইটা তো আগামী সময়ে প্রমাণ দেবে যে ভক্তি কতটা আর ভোট কতটা উদ্দেশ্য। তবে কে লাড্ডু পাবে সেইটা আরো আলোচনার বিষয়। রাহুল গান্ধী লাড্ডু পাবেন না, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সিংহাসনে চড়বেন, এটা তো অশোকদাই দাবি করছে। আমি একটা জনতার দরবার শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে, তবে একটা প্রতিবেদন দিয়ে শেষ করব। দেখুন, সোমরাজ বন্দ্যোপাধ্যায়েরই আরেকটা প্রতিবেদন, যেটা লাড্ডুর কথা বলছিলাম। অযোধ্যায় আসবেন আর হনুমান গাড়িতে আসবেন না, তা কি হতে পারে নাকি? রামের সঙ্গে তো হনুমান জড়িয়েই রয়েছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে হনুমান গাড়ির সেই ছবি, দেখতে পাচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত পুণ্যার্থীরা এসছেন এই হনুমান গাড়িতে, যে হনুমান গাড়িতে এই মুহূর্তে পুজো দেওয়া চলছে। ফুল এবং লাড্ডু সহযোগে হনুমান গাড়িতে পুজো দেওয়া হয়। রাম মন্দির আগামী 22শে জানুয়ারি উদ্বোধন রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, এবং কেউ কেউ বলছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আবার হনুমান গাড়িতেও আসতে পারেন। ফলত সব মিলিয়ে হনুমান গাড়ি সেজে উঠেছে, প্রচুর ভক্ত, প্রচুর পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন এই হনুমান গাড়িতে। চার রকমের লাড্ডু হনুমান গড়ে এসে আপনারা দেখতে পাবেন। হনুমানজি অবশ্য দেশি ঘির লাড্ডু খেতে বেশি ভালোবাসেন, তেমনটাই বলছেন হনুমান গড়ির যারা লাড্ডু বিক্রেতা তারা। देखिए यहाँ पर 4 तरीके का लड्डू बिकता है। खोए का पेड़ा रहता है और नारियल चीनी का मिक्स रहता है, और खोए और नारियल का बेसन में 2 आता है, एक देसी घी का, एक रिफाइंड का, और सबसे ज़्यादा प्रिय हनुमान जी महाराज को बेसन का लड्डू। तो अभी ज़्यादा टूरिस्ट लोग आ रहे हैं? जी जी, ज़्यादा आ रहे हैं, और उम्मीद है कि अभी तो थोड़ी सुरक्षा ज़्यादा है। मुझे लगता है कि 22 तारीख के बाद ये संख्या 4 गुनी होने वाली है।
भीड़ तो हो रही है, बिक्री भी हो रही है। जब से मंदिर का निर्माण शुरू हुआ तब से यहाँ का व्यापार भी बढ़ गया है। अब मंदिर का, चूँकि मंदिर ऐसी चीज़ है कि जो हम बयां भी नहीं कर सकते कि क्या हो रहा है, तो अब बहुत कुछ आगे है इसके लिए। ये हमारी दुकान सर, ये हमारी 12वीं पीढ़ी है, मतलब 12-13 पीढ़ी हमारे बाबा दादा करते चले आ रहे हैं, और यही हनुमान जी का भोग यहीं से परमानेंट लगता ही से चलता है। রাম মন্দিরের উদ্বোধন আগামী 22শে জানুয়ারি, কিন্তু তার আগে হনুমান গড়িতেও বহু পুণ্যার্থীদের ভিড়, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এখানে